আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র পরিচালনার জন্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুনভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক, এবং এটাতে যত মানবাধিকারের কথা আছে সব, যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার কোনো অধিকার নেই, এগুলি সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেন। আমি আমার নিজের ঢোল পিটাতে চাই না, কিন্তু আমার বরখাস্তর কাহিনী আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। আমাকে এই সরকার যখন 96 থেকে 2000, এই বিগত সরকার, এর আগে 96 থেকে 2001 আমার বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমি যেমন দেখে প্রশিক্ষণ, ওখান থেকে আমার যে রেজাল্ট, আমাকে আল্লাহর দয়া বাবার দোয়া করে দিয়েছে। আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনীর এই রেজাল্টকে ভঙ্গ করতে পারেনি। আমার সারা চাকরি জীবনে আমার যে রেজাল্ট করেছি, আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট করেছে কি না। আমি মাফ করবেন, আমি কখনো আত্মপ্রচার করেন, প্রসঙ্গক্রমে বলছি 96 থেকে 2001 ক্ষমতা থাকাকালীন আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার আমার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে। 2001-এ বিএনপি ক্ষমতা আসার পরে 2002-এ আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক পদে প্রমোশন পাই। এবং 1998 সালে আমার বাবা একদিনের জন্য, আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, আমার 8 মাসের ছিল অসুস্থ, আমার বাবার চট্টগ্রামের প্রোগ্রাম ছিল। তো আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবেন। এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে, জিওসির প্রধান স্টাফ অফিস আমাকে ফোনে ডাকিয়ে নিল। আমি গেলাম, আমাকে বললো তোমার বাবা তোমার বাসা থাকতে পারবে না। তো আমি বললাম স্যার এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে? তো বলে এটা সেনাপ্রধানের আইন। সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ, সাবেক প্রধানমন্ত্রীর ফুফা, সম্ভবত এলপিআর থেকে এনে ওনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল। তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই। তখন বলেন জিওসিও খুব রাগ হয়ে আছেন, তুমি দেখা করলে এটা ভালো হবে না, খারাপ হবে। তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবো না? কোন বাবা বলেন তার সন্তানকে, যে কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবো না? আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল, উনি সকালবেলা চলে যাবেন, রেডি হয়ে গেছেন, কিন্তু আমাকে কেন ডেকেছিল জানার জন্য অপেক্ষা করছিলেন। আমি বাসায় ফিরে গিয়ে আমাকে উনি নাস্তা খেতে দেন, আমি নাস্তার প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না, কষ্ট নেই। আমি বললাম যে আপনারা আমাকে চাকু দিয়ে হাত কাটছেন আর তুমি ব্যথা পেয়েছো না, এটা তামাশা একটা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। যাই হোক আমি বাসায় চলে আসলাম, জিওসির সাথে দেখা করলাম না। তারপরে বলে আমি বাবাকে বলতে পারছিলাম, খালি কাঁদছিলাম। যাই হোক বাবা চলে গেলেন। এরপরে তো আমাকে ওখান থেকে পরদিনই আমাকে শুক্রবার দিন পারুচরণ কোনো মুভ হয় না, আমার পার্বত্য পাঠিয়ে দেওয়া হলো। এরপর দিন আমাকে কীভাবে যে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো, রংপুরে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বিদায় সম্বর্ধনা, বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ। আমাকে একদিনের মধ্যে, আমার চাকরি দেখিনি, আমি যত অফিসারকে জিজ্ঞাসা করে যেখানে রাত্রেবেলা নৈশভোজে আপনার আমার একটা ড্রেস থেকে দেখতে হবে, সাদা পোশাক পরে ড্রেস, ওরকম পোশাক পরে ব্যান্ড পার্টি বাজিয়ে অনেক জাঁকজমক হয়। আমাকে দূরবেলা ইউনিফর্ম পরে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হচ্ছে একদিনের মধ্যে। এবং আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে। অথচ একজন অফিসার হিসাবে আমি এই কোনো ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক এরিয়া হেড কোয়ার্টার আমাকে সংযুক্ত করা হচ্ছে। সংযুক্ত সময় জন্য সবসময় কারণ দেখাতে, কোনো কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হচ্ছে। এবং আমাকে ওই সময় আমি মোট 12 দিন প্রাপ্য ছিলাম, আমাকে একদিনের মধ্যে, রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি ঢাকায় এসেছি, আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে একজন সেকেন্ড লেফটেন্যান্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। আমার আগের ওখানে একটা জিপ একটা কার ছিল, অথচ একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। এবং আমাকে হুকুম করা হয়েছে যে আমি এই গাড়ি নিয়ে আমি বাসাতে যাওয়া আসা কোনো বাসা পর্যন্ত গাড়ি নিতে পারবো না। একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি আজমি, আমার কাছে কোনো অ্যাবসর্গ নেই। আমি সেনাবাহিনী ইউনিফর্ম গড়বার বিষয় আমার ইউনিফর্ম পরে গাড়ির পাঠাতে 200-300 ব্যাংকে উনি অপমানিত করেছেন। আমার বুক ফেটে যেত, আমি আজমি হিসাবে নয়, আমার সেনাবাহিনী এভাবে অপমানিত হচ্ছে। যে আমাকে 24শে জুন 2009 আমাকে একটা চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকারি একটা
প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি। সেনাবাহিনী অফিসাররা অপরাধ করলে 9-10 সঙ্গে শাস্তি হয়। সবচেয়ে বড় মৃত্যুদণ্ড, যেটা সাধারণত বিদ্রোহ হয়, তারপর কারাদণ্ড, তারপর বরখাস্ত, এরপরে নিচে আরও অনেক 7-8 একটা অপরাধ সংগঠন হতে হয়, একটা তদন্ত হয়, তদন্তে প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শালও তাকে হয় র্যাঙ্ক ডাউন করতে পারে, সিনিয়রিটি ডাউন করতে পারে, বরখাস্ত করে না। আমাকে কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে, নজিরবিহীন ভিড়, পৃথিবীর ইতিহাসে এরকম নেই, আমাকে চাকরি থেকে, আমার এই 30 বছরের বর্ণাঢ্য চাকরি, আমার সমস্ত পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো, আমার র্যাঙ্ক হরণ করা হলো, পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো, এবং তার কিছুদিন পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনানিবাস প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে, আমাকে সেনাবাহিনীর অবাঞ্ছিত ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেলকে দিয়ে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে অবাঞ্ছিত ঘোষণা যেটা প্রত্যাহার করলাম, স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান, একটু চা খেয়ে যান, কফি খেয়ে যান। স্যার প্রথমে লাঞ্চ কথা বলুন, কফি খেয়ে যাবেন, কালকে প্রেস কনফারেন্সে আমি করতে পারবো, তাহলে স্যার লাঞ্চ করেন, আমি লাঞ্চ করবো না, আমি প্রেস কনফারেন্সের পরে আমি আসবো ইনশাল্লাহ। তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ। আমার মিরপুর ডিওসি আমার প্লট পেয়েছিলাম 2014 সালে, আমার নির্মাণের জন্য প্ল্যান পাস হয়ে কাজ শুরু করেছি, এক লাইনের চিঠি, সকল কার্যক্রম স্থগিত, আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। জেনারেল ওয়াকারের কাছে আমি কৃতজ্ঞ, নিয়ে আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে। এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আমি দুঃখিত যে আমি কথাগুলি গুছিয়ে বলতে পারছি না, এত বছর পরে কথাগুলি ঠিক গুছিয়ে বলতে পারছি না। তো আমি উপসংহারে চলে যাচ্ছি, আমি আর বেশি কথা বলা যাচ্ছে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই 2024 ছাত্র জনতার সবল বিপ্লব সিক্ত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে। 1 নম্বর, সকল গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না, তার প্রতিকার করুন, তার জন্য প্রযোজ্য আইন প্রতি করুন। আর কোনো বাবা মার বুক যেন খালি না হয়ে যায়। আমার মা 2-3 বছর হজরত ইউসুফ ইসলাম যখন তার ভাইরা কুয়াতে ফেলে দিল, ইয়াকুব ইসলাম কাঁদতে কাঁদতে কন্ধ হয়ে গেছেন। আমার মা আমার জন্য এই 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে দেয়নি, আমার মা মারা গেছে, 6-6টা ছেলে, একজনের সামনে ছিল না, আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম, আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে মা চলে গেছে, আমাকে আসতে দেয়নি। আর যেন কোনো মায়ের বুকে খালি না হয়, আর যেন মায়ের কোনো কান্না না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। আল্লাহ, আপনারা দয়া করে সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সুদৃঢ় মানবাধিকার সুনিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। আমি এখানে আরেকটু বলতে চাই যে